সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি24 আয়োজিত নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। যারা বাসায় বসে দেখছেন, সোশ্যাল মিডিয়াতে দেখছেন, পরবর্তীতে ইউটিউবে দেখবেন, আশা করি সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কারণে। একটি হচ্ছে ক্রিপ্টোকারেন্সি একটি বিল পাস হয়েছে। এর অর্থ কি? সিপিআই অর্থাৎ দ্রব্যমূল্য, আমরা যেটিকে ট্যারিফ না ট্যারিফ ইনফ্লেশন বলে থাকি, সেটি বেড়েছে। তাহলে আসলে কি হতে যাচ্ছে সেটি জানা দরকার। এবং আরেকটি ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, কংগ্রেসে ইন দ্য হাউস একটি বিল এসেছে, রিপাবলিকানরা নিয়ে এসেছেন, সেটি হচ্ছে ইমিগ্রেশন বিল, ডিগনিটি অ্যাক্ট বলছেন তারা। এটির বিস্তারিত আমি তুলে ধরবো। এবং যারা স্পেশালি বছর পর বছর অপেক্ষা করছেন, কোনো কাগজপত্র নেই, কিছু নেই, তাদের জন্য একটি বড় সুযোগ তৈরি হতে যাচ্ছে। এবং যারা অনেক অনেক বছর ধরে দেশের বাইরে অপেক্ষা করছেন, তাদের ভিসা অ্যাভেলেবিলিটি হওয়ার জন্য কিন্তু হচ্ছে না, তাদের জন্য সুখবর থাকবে। যারা ড্রিমার আছেন তাদের জন্য সুখবর আছে, ডাকা যারা আছেন তাদের জন্য থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আনিসুল ইসলাম ওয়াচিং, থ্যাংক ইউ। সো আজকের অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জ্যাম প্যাকড ইনফরমেশনে। কাজে আমি চলুন তারা শুরু করে দিই। শুরু করবো প্রথমেই ক্রিপ্টো থেকে। ক্রিপ্টোর জন্য একটি হিস্টোরিক মোমেন্ট ছিল দ্য ক্রিপ্টো ওয়ার্ল্ড বিশ্বব্যাপী। কেন? কংগ্রেস পাশ করেছে তাদের ফার্স্ট এভার ফেডারেল লেজিসলেশন, যার মাধ্যমে তারা বলছেন তারা একটি আইনানুগভাবে রেগুলেট করবেন স্টেবল কয়েনকে। এটি একটি ম্যাসিভ ভিক্টরি ফর ডিজিটাল অ্যাসেটস, কোনো সন্দেহ নেই এই ব্যাপারে। এবং এটি একটি চূড়ান্ত পদক্ষেপ, যার মাধ্যমে তারা এটিকে ইনকর্পোরেট করে নেবেন অথবা ইন্টিগ্রেট করে নেবেন ক্রিপ্টোকে ইনটু ম্যাসিভ মেইন স্ট্রিম ফাইন্যান্স। সত্যিকার অর্থে ফাইন্যান্সের জগতে চলে আসলো ক্রিপ্টো এর মাধ্যমে। এই বিলটি কমপ্লিটলি ব্যাকড বাই রিপাবলিকান, যেটি পাশ হয়েছে হাউসে। এবং বুঝতে পারছেন, ইট ইজ অরিজিনালি চ্যাম্পিয়নড, আমার মনে হয় আপনারা গেস করে নিয়েছেন, বাই প্রেসিডেন্ট ট্রাম্প হিমসেলফ। নাও এই বিলকে অফিসিয়ালি, এই বিলের নাম হচ্ছে জিনিয়াস অ্যাক্ট। ইয়েস, প্রথমে ছিল দ্য বিগ বিউটিফুল বিল, এখন আমাদের কাছে আছে দ্য জিনিয়াস অ্যাক্ট। সো এই জিনিয়াস অ্যাক্টের মাধ্যমে একটি রেগুলেটরি ফ্রেমওয়ার্ক তৈরি হবে ফর স্টেবল কয়েন্স। স্টেবল কয়েন্স হচ্ছে সেই সমস্ত কয়েন যেগুলার ফ্যাক্ট বাই ডলার্স। এটি ডিজিটাল টোকেন্স ফ্যাক্ট বাই ডলার, অর্থাৎ ডলারের এগেনস্টে তাদের মূল্য নির্ধারণ হয়ে থাকে। এটি এখন ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্মে, ইট উইল মুভ অ্যাক্রস দ্য প্ল্যাটফর্ম 24/7, কোনো বিনা বাধায়। এবং এর মাধ্যমে যেটি হলো সেটি হলো ক্রিপ্টোর যে মার্কেট, সেটি হচ্ছে $265 বিলিয়ন। $265 বিলিয়ন ক্রিপ্টো মার্কেট অল অন এ সাডেন এটি এখন প্রাইম হয়ে গেল একটা ম্যাসিভ এক্সপ্যানশনের জন্য, যার মাধ্যমে অনেকে প্রজেকশন করছেন অর্থনীতিবিদরা যে আগামী এক দশকে এই $265 বিলিয়ন আসলে অ্যাসেট হয়ে দাঁড়াবে $3.7 ট্রিলিয়ন মার্কেট বাই দ্য এন্ড অফ দিস ডেকেড। কাজেই যাদের ক্রিপ্টো আছে, ধরে রেখেছেন বিটকয়েন অ্যান্ড অল দিস থিংস, গুড লাক অ্যান্ড কংগ্রাচুলেশনস, ইউ আর ইন দ্য রাইট প্লেস অ্যাট দ্য রাইট টাইম। যারা ঢুকতে চাচ্ছেন তাদেরকে বলবো, there is a money to make, however there is a risk. Again, I am not a financial advisor, কথাটি মনে রাখবেন। ওকে, নাও চলুন সিপিআই ইনফ্লেশন রিপোর্ট নিয়ে কথা বলা যাক, কারণ এটি অনেক রকম কথা আমরা শুনছি। কাজে ট্যারিফ ইনফ্লেশন এটি কিন্তু জাস্ট বিগিনিং। ট্যারিফের যে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, এটির প্রভাব মাত্র শুরু হয়ে গেল। প্রেসিডেন্ট ট্রাম্প ডিম্যান্ড করছেন ইন্টারেস্ট রেট কমানোর জন্য। হি ইজ ডিম্যান্ডিং রেট কাটস রাইট নাও, যখন ইনফ্লেশন বাড়ছে। সো সিপিআই ইনফ্লেশন রিপোর্ট যেটি আছে, এটি প্রকাশিত হয়েছে মঙ্গলবার সকালে। এবং যেমনটি আশা করা হয়েছিল যে ইনফ্লেশন উপরের দিকে যাবে, ইনফ্লেশন হ্যাজ শাট আপ। সো আমি প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন সেটি আপনাদেরকে দেখাবো, এবং উনি কি বলেছেন এই রিপোর্ট বের হওয়ার পরে, হাউ হি রেসপন্ডেড টু দিস রিপোর্ট, সেটিও বলবো। কিন্তু প্রথমে আমি আপনাদের কাছে কিছু তথ্য, কিছু পরিসংখ্যান তুলে ধরবো, সো দ্যাট আপনাদের কাছে একটা ইউ হ্যাভ এ কনটেক্সট, ইউ হ্যাভ সেম কনটেক্সট, আমরা যাতে প্রসঙ্গটি বুঝতে পারি। সো দ্য রেট অফ সিপিআই ইনফ্লেশন যেটি আছে সেটি বেড়েছে। 2.4% ছিল মে মাসে, সেটি 2.7% জুন মাসে। আমরা সবসময় আগের মাসের রিপোর্টটি পেয়ে থাকি, মনে রাখবেন। সেটি হচ্ছে মেতে ছিল 2.4%, জুনে সেটি 2.7%। সো বিগ জাম্প এক মাসের জন্যে। কোর সিপিআই ইনফ্লেশন যেটি আছে, যেটির মাধ্যমে খাদ্যদ্রব্য এবং জ্বালানি বাদ দেওয়া হয়, কেন অনেকেই প্রশ্ন করেন, এনিওয়ে ডিফারেন্ট স্টোরি, এটিও বেড়েছে। মে মাসে ছিল 2.8%, এবং সেটি এখন জুন মাসের রিপোর্ট বলছে 2.9%। নাও অফকোর্স
অনেকেই এভরিবাডি অলমোস্ট প্রশ্ন করছেন যে ট্যারিফকে কি দোষারোপ করা যায় কিনা এই ইনফ্লেশন বেড়ে যাওয়ার জন্যে। ওকে, এবং অনেকেই আছেন তারা আর্গুমেন্টটা তৈরি করছেন এমনভাবে যে ট্যারিফের কারণে ইনফ্লেশন হয় না, মুদ্রাস্ফীতি বাড়ে না, মূল্যস্ফীতি হয় না। তার কারণ বিকজ ইউএস কনজিউমার্স তারা কি করেছেন, এখন যেটি অবস্থা দাঁড়িয়েছে, দে আর অলরেডি ট্যাপড আউট। হোয়াট ডাজ দ্যাট মিন? তার অর্থ কি? অর্থ হচ্ছে এখন আপনি যারা আছেন ভোক্তা পিপল, আমরা উই ডোন্ট হ্যাভ এনি মোর মানি, আমাদের এক্সট্রা মানি নেই হাতে। সো এই যে দ্রব্যমূল্য বেড়ে গেল কনজিউমার অর্থাৎ ভোক্তাদের জন্য, তারা কি করছেন, ভোক্তারা কি করছেন, তারা প্রথমে বাধ্য হচ্ছেন যে জিনিসটি তারা খুঁজছেন এটা অল্টারনেটিভ আছে কিনা, চিপার প্রাইস, অল্টারনেটিভ কম দামে কম মূল্যে, অথবা তারা কি করছেন এটি ছাড়াই কাজ চালিয়ে নিচ্ছেন। দে আর জাস্ট গোয়িং টু হ্যাভ টু গো উইদাউট দ্যাট প্রোডাক্ট যেটি আছে, কারণ মূল্য এতটাই বেড়েছেন, যদি এর সস্তা বিকল্প না থাকে তারা এটি বাদ দিয়ে চলছেন। দিস ইজ হোয়াট ইজ হ্যাপেনিং টু ইউএস কনজিউমার রাইট নাও। আমি জানি রিটেল সেলস প্রাইস এসেছে, সবাই বলছিলেন কম আসবে, এটি 1% বেড়েছে, আনএক্সপেক্টেড, কিন্তু আমি খুব ভালো করে দেখেছি, দেখার পরে বুঝলাম এটি যারা ধনী আছেন তারা খরচ কমাননি, তারা সেরকম খরচ করে যাচ্ছেন। মিডল ক্লাস এবং লো ইনকাম যারা আছেন তাদের খরচ ব্যাপকভাবে কমে নিয়ে আসছেন, এটাই হওয়ার কথা। সো ইভেন দ্যাট রিটেল প্রাইস আমি মনে করি ইটস ডিসিভিং। ওকে, সো বিকজ দ্য টিপিক্যাল ইউএস কাস্টমার যারা আছে আমরা চুপ করে বসে গেছি, এখন উই ট্যাপড আউট। রিটেলার যারা আছেন এবং অন্যান্য দেশ যারা পণ্য এখানে পাঠিয়ে থাকেন তাদেরকে কি করতে হচ্ছে, তারা দে আর ইটিং দ্য গুডস পোর্শন অফ দ্য ট্যারিফের একটা বড় অংশ যারা রিটেলার এখানে আছেন বেশি পয়সা দিয়ে নিয়ে এসেছেন তারা চুপ করে হজম করছেন, বরদাস্ত করছেন, অথবা যারা বিদেশি দেশ আছেন এখানে পাঠাচ্ছেন তারা ট্যারিফটি কোনো মতে হজম করার চেষ্টা করছেন। ওকে, অ্যাটলিস্ট ফর নাও দ্যাটস এক ধরনের আর্গুমেন্ট এক দলের পক্ষে। দেয়ার আর আদার পিপল, অন্য যারা আছেন তাদের আর্গুমেন্ট একটু অন্যরকম। তারা বলছেন অফকোর্স ট্যারিফ ইনফ্লেশন বাড়াবে, ট্যারিফ ইনফ্লেশন বাড়ায়। ইম্পোর্টার যারা আছেন তারা ট্যারিফ দিয়ে নিয়ে আসছেন, কাজেই তারা কিন্তু উচ্চ মূল্যে নিয়ে আসছেন আগের তুলনায়। তারা এটি কী করবেন, তারা এটি পাস করে দিবেন, অর্থাৎ তাদের দ্রব্যমূল্য বাড়াবেন ভোক্তাদের জন্য। ওকে, আর রিটেলার যারা আছেন তারা এখন কি করছেন, তারা হঠাৎ করে প্রাইস বাড়াচ্ছে না, তারা গ্র্যাজুয়ালি খুব কম করে বাড়াচ্ছেন তাদের পণ্যের মূল্য, যার কারণে তাদের উদ্দেশ্যটা হচ্ছে হঠাৎ করে তারা একটা শক দিতে চান না তাদের ক্রেতাদের, যার কারণে ক্রেতা ভরকে যাবে অথবা দে ক্যান লুজ দেয়ার কাস্টমার্স। নাও দ্য ইনফ্লেশন রিপোর্ট যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন, ট্যারিফ এইটি আসলে এখন শুরু করেছে এর হায়ার প্রাইসের যে কন্ট্রিবিউশন, অর্থাৎ এটির প্রভাব ফেলতে শুরু করেছে। যে মূল্য আমরা দেখতে পাচ্ছি যে বাড়ছে, এটি আসলে ট্যারিফের প্রভাবে বাড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি, স্পেশালি কতগুলি ক্যাটাগরিতে, কতগুলি দ্রব্যতে। যেমন রেঞ্জ অনেকটি আছে, আমি কয়েকটি উল্লেখ করছি। শুজ, ক্লোদিং এবং ফার্নিচারে এর প্রভাব সবচেয়ে বেশি দেখছি। হাউএভার ইনফ্লেশনারি যে প্রেশারটি আছে এটি কিন্তু অন্যান্য জায়গায়ও এখন যোগ হচ্ছে। সোর্স যেটি বলছে, আমাদের তথ্য যেটি আমাদের বলছে, এটির মধ্যে যদি আমরা শেল্টার ইনফ্লেশন অর্থাৎ থাকা খাওয়ার খরচ, সেখানেও এর প্রভাব পড়তে শুরু করেছে। যদি এটি বাড়ে at the rate of 3.8%, 3.8%, এবং ফুড প্রাইস যদি সেটিও বাড়ে 3%, তাহলে এসেনশিয়ালি এই জাম্পটি হবে ইন দ্য রেট অফ ইনফ্লেশন ফর দিস মান্থ। যদি আপনি সেটিও ধরে নেন, সেটি গণনায় ধরা হয়নি, তাহলে এই মাস অর্থাৎ জুলাই মাসের ইনফ্লেশন দাঁড়াবে 3%। এইটির জন্য সম্পূর্ণভাবেই দায়ী করতে পারেন আপনি ট্যারিফকে। ইয়াস, there is no question. So basically the expectations যেটি আমরা গত কয়েক মাস যাবৎ আমি বলে আসছি, এটি ইটস কামিং ট্রু নাও। এখন এটি ম্যাটেরিয়ালাইজ হচ্ছে, বাস্তবে পরিণত হচ্ছে। ইফ ইট কন্টিনিউজ, এভাবে যদি ডেভেলপ করতে থাকে অ্যাজ এক্সপেক্টেড, যদিও এক্সপেকটেশনটা ভালো নয়, ব্যাড এক্সপেকটেশন, ইফ ইট ডেভেলপ অ্যাজ এক্সপেক্টেড, তাহলে কী হবে, ট্যারিফ যোগ করতে থাকবে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বাড়াতে থাকবে ফর প্রেশার ফর আগামী কয়েক মাসের জন্য। দিস ইজ নট এ গুড সাইন। নাও এটি কয়েক মাসের জন্য কেন বললাম, এটি এমন হবে না যে আগামীকালই সব কিছু দ্রব্যমূল্য বেড়ে যাবে। সো ইট উইল গো ইন নেক্সট ফিউ মান্থস, আমরা দেখব দ্রব্যমূল্য ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। সো রাদার দেন জাস্ট ইন ওয়ান ফেল সুপ। নাও একটি কথা মনে রাখতে হবে, জাস্ট অ্যাজ এ রিমাইন্ডার, বিগেস্ট ট্যারিফ কিন্তু এখনও শুরু হয়নি।
The biggest tariff haven't even started yet. So the reciprocal tariff যেটি আছে পারস্পরিক, তুমি ট্যারিফ দিলে আমি দিব, আমি দিলে তুমি দিবে, এরকম যেটি আছে এটি শুরু হতে যাচ্ছে অগাস্টের 1 তারিখ থেকে। এখন পর্যন্ত যতদূর আমরা জানি দিজ আর গোয়িং টু বি হিউজ, এটি হবে অনেক ব্যাপক প্রভাব পড়তে যাচ্ছে। সো আপনি যদি না জেনে থাকেন এখনো, ইফ ইউ ডোন্ট নো ইয়েট, ইফ ট্রাম্প ইজ নট, যদি প্রেসিডেন্ট ট্রাম্প এটি ডিলে না করে থাকেন, ইফ ইজ নট গোয়িং টু ডিলে দিস অ্যাগেন, কারণ অনেকবার ডিলে করেছেন। সো দিজ আর দ্য সেম ট্যারিফ যেটি আসলে বলবৎ হওয়ার কথা ছিল এফেক্টিভ দ্য লিবারেশন ডে, এপ্রিলের 2 তারিখে, যেটি পসপোন করা হয়েছিল, থামানো হয়েছিল, বিরতি দেওয়া হয়েছিল কিছুদিনের জন্য জুলাই 9 পর্যন্ত। নাও ইটস অন অগাস্ট 1st। সো উই ডোন্ট নো, আমরা এখনো জানি না কি হতে যাচ্ছে। হাউএভার আপনারা সবাই জানেন, অ্যাজ ইউ আর অল অ্যাওয়্যার, প্রেসিডেন্ট ট্রাম্প হয়তোবা মে পোস্টপোন দিস ট্যারিফ, হয়তোবা পুনরায় উনি এটিকে বিরতিতে পাঠাতে পারেন ইয়েট অ্যাগেন। বাট ইফ ইউ আর গোয়িং টু অ্যাস্ক মি, যদি আমাকে জিজ্ঞাসা করেন যে প্রেসিডেন্ট ট্রাম্প, উড প্রেসিডেন্ট ট্রাম্প ডু ইট, ইউ নেভার নো, আমরা সত্যিই জানি না। হি মাইট অ্যাকচুয়ালি গো থ্রু ইট, উনি হয়তো ট্যারিফ শুরু করে দিবেন অগাস্টের 1 তারিখ থেকে, and all with this tariff September, August 1st, or উনি হয়তো চেষ্টা করবেন at least go through with these tariffs, some tariffs. But যেমনটি বলছিলাম, as I said before, এই যে ডিসিশনটি আছে, it is আসলে আমরা যদিও মনে করছি প্রেসিডেন্ট ট্রাম্প দিয়েছেন, এটা তার উপরে নির্ভর করছেন, it is not really going to be আপ টু প্রেসিডেন্ট ট্রাম্প। এখন আর প্রেসিডেন্ট ট্রাম্পের হাতের মধ্যে এটি নেই, তার হাতের বাইরে চলে গেছে। কেন? ইট ইজ গোয়িং টু বি আপ টু দ্য বন্ড মার্কেট। এটা এখন সম্পূর্ণভাবে নির্ভর করছেন ইউএস বন্ড মার্কেট উপরে। ওকে, দ্য বন্ড মার্কেট ইজ নট লাইকিং দিস। আপনারা যেটি দেখছেন, যদি এপ্রিলেরটা দেখেন মাঝামাঝি সময়, এপ্রিলের দিকে যেখানে সবচেয়ে নিচে গোত্তা দিয়ে নেমেছিল, ওকে, এনিওয়ে, যখন এটি নিচের দিকে নেমেছিল, এনিওয়ে দ্য বন্ড মার্কেট এটি একেবারেই পছন্দ করছে না, যেটি আপনারা অন স্ক্রিনে দেখছেন। সো 30-year ট্রেজারি বন্ড রাইট নাও এটি বেড়ে দাঁড়িয়েছে 5%, কিছুটা উপরে 5.012%। এনিওয়ে, সো জাস্ট টু রিমাইন্ড এভরিওয়ান, আপনারা যেটি বলছিলাম যে এপ্রিলের দিকে যদি খেয়াল করেন, সেখানে দেখবেন যে এটি কিন্তু ফ্রিক আউট হয়েছে। ওকে, নাও ট্রেজারি সেক্রেটারি যখন এটি দেখলেন যে জাম্প করে হঠাৎ করে উপরের দিকে ওঠা শুরু করেছে, এটি স্কট ব্যাসেন্টের কথা বলছি, ইন এ লিনিয়ার ক্লোজ টু লিবারেশন ডে যখন ওনারা ঘোষণা করলেন, তখন উনি কি করলেন, উনি বললেন ইট মেড সেন্স টু টেল প্রেসিডেন্ট ট্রাম্প দ্যাট উনাকে কিন্তু ট্যারিফ ডিলে করতে হবে, সাথে সাথে উনি বলবৎ করতে পারবেন না। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, ওই অ্যাকশনের কারণে হোয়াট হ্যাপেন অ্যাগেন, বন্ড মার্কেট, দেন ট্রাম্প আবারও যখন ঘোষণা করলেন, আবারও বন্ড মার্কেটে অস্থিরতা তৈরি হলো। So, President Trump either has to have to postpone this tariff, তাকে এটি হয়তো বিরত রাখতে হতে পারে, or just completely call it off again, অথবা বলবেন যে না আমি দিচ্ছি না ট্যারিফ। We will see. যারা আওয়ার ডেমোক্রেসি রেগুলার দেখে থাকেন তাদের জন্য একটি বড় অংশ থাকবে, কারণ বাংলাদেশেও একটি বড় চিঠি পাঠিয়েছেন, সেটি অনেকটা মাফিয়ার মতো, এটি কোনো ট্যারিফ ডিমান্ড না, সেটি নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। যারা আপনারা রেগুলার দেখে থাকেন টোটাল কেবের মাধ্যমে, তারা এটি জানেন যে এটা সরাসরি ব্রডকাস্ট হয়, এটি পরবর্তীতে যায় ইউটিউবে, এটি ফেসবুকে যায় না কখনোই। সো ইট ইজ ইম্পর্টেন্ট টু পে অ্যাটেনশন বন্ড মার্কেট। বন্ড মার্কেটে অ্যাটেনশন দেওয়াটা অত্যন্ত অত্যন্ত জরুরি, স্পেশালি যদি আপনি ইনভেস্টার হয়ে থাকেন, বিকজ আপনাকে কি করতে হবে, ইউ হ্যাভ টু ইউজ দিস ইনফরমেশন বিফোর দ্য নিউজ আউটলেটস অ্যান্ড দ্য মেজরিটি অফ দ্য রিটেল ইনভেস্টার্স, তাদেরকে সবাইকে এই জানতে হবে। এবং আপনি যদি ইনভেস্টার হয়ে থাকেন, আপনাকে অবশ্যই তার আগে ভাগে দেখতে হবে। যারা ইনভেস্টার আছেন তারা আপনারা জানেন, ইউ ফলো দ্য ট্রেন্ডস, ইউ ফলো candlesticks and RSI and MACD, whatever those things are. Anyway, ট্রেন্ডটা বোঝা খুব দরকার। সো আপনি যদি খেয়াল করেন, জাস্ট লুক অ্যাট দ্য 30-year yield, আপনি যদি 30 বছরের yield-টি দেখেন, আপনি দেখবেন এটি উপর দিকে একদম সবচেয়ে ডান দিকে যেটি আছে, ইফ ইউ সি দ্যাট দের ইজ এ স্পাইক ইন 30-year yield। ওনারা যখন দেখলেন, অর্থাৎ প্রেসিডেন্ট ট্রাম্প তখন কি করলেন, হি ওয়াজ টু বি ফোর্স টু ব্যাক অফ দ্য ট্যারিফ। উনি কিন্তু ট্যারিফ থেকে এর পরে সরে এসেছেন,
থামিয়েছেন এই অস্থিরতা দেখার পরে। যদি বন্ড মার্কেট স্টেবল থাকে, ইফ দ্য বন্ড মার্কেট ইজ স্টেবল, তাহলে প্রেসিডেন্ট ট্রাম্প কি করতেন, যদি স্টেবল থাকতো তার ঘোষণার পরে, তাহলে উনি কিন্তু এই ট্যারিফ কন্টিনিউ করতে পারতেন। বাট রাইট নাও ইটস নট লুকিং গুড। এটি গতকালকে রাতে যখন বন্ড মার্কেট বন্ধ হয়ে গেছিল তখনকার পরিসংখ্যানটি দেখছেন, আজ বন্ধ হওয়ার পরে আমি দেখবো, কিন্তু আমি সময় পাইনি বিকজ উই আর লাইভ রাইট নাও উইথ দ্য টিবিএন। ওকে, সো এই মুহূর্তে এটি আছে 5%, বাট অ্যাটলিস্ট উই হ্যাভেন সিন এ স্পাইক। আমরা স্পাইক আবার দেখছি না, পুনরায় সেখানে দাঁড়িয়ে আছে যেটি আমরা দেখেছিলাম লিবারেশন ডেতে। ওকে, নাও 1 মাস পূর্বে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন যে দের ইজ ভার্চুয়ালি কোনো ইনফ্লেশন নেই, দের ইজ নো ইনফ্লেশন। 1 মাস পূর্বে উনি বলেছিলেন এনিমোর। আমরা কি দেখতে, ওকে, যেটি আপনারা দেখছেন অন স্ক্রিনে। নাও এই সিপিআই রিপোর্টটি যখন, ইনফ্লেশন রিপোর্টটি যখন মঙ্গলবার সকালে প্রকাশিত হলো, তখন উনি কি পোস্ট করলেন? উনি পোস্ট করলেন যে ইউ ক্যান ক্লিয়ারলি সি দ্যাট আপনি পরিষ্কার দেখতে পারবেন যে তার কিন্তু সুর চেঞ্জ হয়েছে, হিজ টোন চেঞ্জড। প্রেসিডেন্ট ট্রাম্প এখন বলছেন, হি ওয়েন্ট ফ্রম সেইং দ্যাট দের ইজ নো ইনফ্লেশন, ওটা না বলে এখন বলছেন দের ইজ ভেরি লো ইনফ্লেশন। এবং প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলছেন, যেহেতু আমাদের ইনফ্লেশন এখন খুব কম, ফেডারেল রিজার্ভ উচিত ইন্টারেস্ট রেট কমে নিয়ে আসা রাইট নাও। ফেডারেল রিজার্ভ শুড কাট ইন্টারেস্ট রেট রাইট নাও বাই 3%। আই ডোন্ট নো কোথা থেকে এই অঙ্কটি উনি পাচ্ছেন, বাট 3% উনি বলছেন। ওকে, ফাইন। নাও which is going to be massive amount. ওকে, এখন আমি আপনাদেরকে যেটি দেখবো সেটা হচ্ছে সম্ভাব্যতা। যদি ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট কমে নিয়ে আসেন তাদের আগামী মিটিংয়ে, অ্যান্ড এই পরিসংখ্যানটি আসছে সিএমই ফেড ওয়াচ টুল থেকে, আপনারা দেখে নিতে পারেন সিএমই ফেড ওয়াচ টুল। সো ফেডারেল রিজার্ভ তারা মিলিত হচ্ছেন নেক্সট মিটিং, যেটি হবে জুলাইয়ের 30 তারিখে, বেশ কয়েকবার আমি বলেছি ইতিমধ্যে। সো এই রিপোর্ট বের হওয়ার আগে, সিপিআই ইনফ্লেশন রিপোর্ট বের হওয়ার আগে 95.3% সম্ভাবনা ছিল যে ফেডারেল রিজার্ভ কোনো রকম ইন্টারেস্ট রেট কমাতে যাচ্ছেন না তাদের জুলাই মিটিংয়ে। নাও আফটার দ্য ইনফ্লেশন রিপোর্ট যখন প্রকাশিত হয়ে গেল, এই সম্ভাব্যতা পরিবর্তন হয়ে গেল। রিজার্ভ ইন্টারেস্ট রেট কমানোর সম্ভাবনা, যেটি 95.3% ছিল যে কমবে না, সেই সম্ভাবনাটা আরও বেড়েছে 97.4%। অর্থাৎ এই জুলাই মিটিংয়ে ইন্টারেস্ট রেট কমার কোনো সম্ভাবনা নেই। দ্যাটস বিকজ আমাদের ইন্টারপ্রিটেশন হচ্ছে এরকম যে রেট অফ ইনফ্লেশন ওয়েন আপ, উপরের দিকে বেড়ে গেছে, অর্থাৎ ইনফ্লেশন বেড়ে গেছে, যতটা আশা করা হয়েছিল তার চেয়ে বেশি, যার কারণে ফেডারেল রিজার্ভ লেস লাইকলি টু কাট ইন্টারেস্ট রেট, সম্ভাবনা খুবই কম। এর মধ্যে আপনারা জানেন গতকালকে স্টক মার্কেট ওয়াজ ভেরি গুড, টুডে ইজ গুড টু। তার কারণটা কি? প্রেসিডেন্ট ট্রাম্প যেরকম ফ্লিপ ফ্লপ করে থাকেন, একবার উনি বলছেন উনি ফেড চেয়ারম্যান জেরম পাওয়েলকে ফায়ার করে দিবেন, ক্ষমতাচ্যুত করবেন, চাকরিচ্যুত করবেন, আজকে আবার বলছেন উনি এটি করতে যাবেন না। এটি শোনার পরে কিছুটা স্থিতিশীল হয়েছে মার্কেট, অ্যান্ড ইটস গোয়িং আপ, ন্যাসডাক, এভরিথিং, ডাও জোন্স, ওকে, রাসেলস 200, সব কিছু। সো দিস ইজ এ গুড সাইন। এর মধ্যে আপনি জানেন এনভিডিয়া থেকে শুরু করে নেটফ্লিক্স, তারা কিন্তু আর্নিং ঘোষণা শুরু করেছেন। দ্য আর্নিং শোজ দ্য ইউএস ইকোনমি ইজ ওকে, ইটস গুড। সো ইফ ইউ ওয়ান্ট মাই ওপিনিয়ন, যদি আমার মতামত চেয়ে থাকেন, তাহলে এই জুলাই মিটিংয়ে ফেডারেল রিজার্ভ তারা কোনো রকম ইন্টারেস্ট রেট কমাতে যাবেন না। ইট ইজ ক্লিয়ারলি রিফ্লেক্টেড ইন তাদের সম্ভাব্যতায় এটি একেবারে প্রতীয়মান। নাও আমি আরেকটি জিনিস আপনাদেরকে দেখাবো, তাদের যে ফলোয়িং মিটিং আছে, অর্থাৎ তার পরবর্তী মিটিং, সেটি হতে যাচ্ছে সেপ্টেম্বরের 17 তারিখে। সো দিস মিটিং ইজ অ্যাবাউট 2 months away, 2 মাস এখন থেকে। এই ইনফ্লেশন রিপোর্ট বের হওয়ার আগে একটি সম্ভাবনা ছিল যে 60.3% সম্ভাবনা ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট সেখানে কমাতে যাচ্ছেন বিফোর দিস মিটিং। নাও এই ইনফ্লেশন রিপোর্ট প্রকাশিত হওয়ার পরে সেই সম্ভাব্যতাও কিন্তু কমে এসেছে, অর্থাৎ সেখানেও ইন্টারেস্ট রেট খুব একটা কমবে বলে আমরা মনে করছি না। সো 60.3% থেকে সেটি নেমে এসেছে 56.3%। সো ইটস ফলেন স্লাইটলি of the interest rate cut expectation, but it's still very close.
কাছাকাছি রয়ে গেছে। এনিওয়ে, সো আমি মনে করি যে আমরা যেটি উই নিড টু গেট মাচ ক্লোজার, আমাদের আরও কাছাকাছি যেতে হবে অ্যাবাউট গোয়িং টু ডু এনিথিং ফর জুলাই ফেড মিটিং অ্যান্ড দ্য জুলাই ইনফ্লেশন ফিগার্স আরও দেখতে হবে, এই মাসের যে ইনফ্লেশন রিপোর্টগুলি আসবে আরও কাছাকাছি যেতে হবে। এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি যে বিগ থিম যেটি এখন আছে অফ দ্য নেক্সট ফেডারেল মিটিং, অ্যাট লিস্ট দ্য প্রেস কনফারেন্স যে পোর্শনে আমরা যতটুকু শুনেছি, ইজ গোয়িং টু বি হাউ, কীভাবে ট্যারিফ এফেক্ট করবে ইনফ্লেশনকে। এটি হচ্ছে সবচেয়ে বড় থিম তাদের যে নেক্সট মিটিংটা আসছে। তার কারণ হচ্ছে ইট ইজ গোয়িং টু এফেক্ট ফেডারেল রিজার্ভস ডিসিশন, তাদের ডিসিশনের উপরে এটি প্রভাব পড়বে ব্যাপকভাবে যে তারা ইন্টারেস্ট রেট নিয়ে কি করতে যাচ্ছেন, কমাবেন না কমাবেন না। বাট জেরোম পাওয়েল, আমার এক্সপেকটেশনটা হচ্ছে এরকম, হি ইজ গোয়িং টু, উনি যেটি বলবেন যে উনি আরও তথ্য দেখতে চান, হি ওয়ান্টস টু সি মোর ডাটা, যেটি দিস ডেটাস আর ইভলভড অ্যান্ড ইন অর্ডার টু মেক দ্য বেস্ট ডিসিশন, আরও পরিসংখ্যান আরও তথ্য তার হাতে আসলে তারপরে তিনি তার ভালো দ্য বেস্ট ডিসিশন নেওয়ার পক্ষে সহায়তা করবে। অ্যান্ড দ্যাটস হোয়াট আই মিন ইজ হি ইজ গোয়িং টু এমফেসাইজ, উনি জোর দিতে যাবেন অ্যাগেন এটির উপরেই, যেটি আমরা টাইম টু টাইম শুনে আসছি, জাস্ট ওয়েট অ্যান্ড সি, জাস্ট ওয়েট ফর দ্য ডাটা, তথ্যের জন্য আরও অপেক্ষা করতে হবে। তার কারণ হচ্ছে লেবার মার্কেট এখনও স্ট্রাগল করছে না সেরকমভাবে, ইটস নট স্ট্রাগলিং। ইয়েস, নতুন টেক সেক্টরে কাজ পাওয়া কঠিন হচ্ছে বা অন্যান্য কাজ পাওয়া কঠিন হলেও লেবার মার্কেটে কিন্তু কাজ আছে যথেষ্ট সংখ্যক এবং কাজ পাচ্ছেন মানুষ। সো জে পাওয়েল বলবেন যে দ্য লেবার মার্কেট ইজ স্টিল ভেরি স্ট্রং, এবং প্রেসিডেন্ট ট্রাম্প অফকোর্স হি ওয়ান্টস দ্য ফেডারেল রিজার্ভ, উনি চান ইন্টারেস্ট রেট কাট করতেই হবে, ফেডারেল রিজার্ভকে ইন্টারেস্ট রেট কাট করতেই হবে। আই মিন আপনারা দেখতেই পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প কি বলছেন, হি লস্ট হিজ পেশেন্স, তার ধৈর্যের শেষ সীমা চলে আসছেন উইথ জেরোম পাওয়েল এবং অ্যান্ড উইথ দ্য ফেডারেল রিজার্ভ ইটসেলফ। সো হি কিপস মেকিং দিস ডিম্যান্ডস, তার ডিম্যান্ডসগুলো কিন্তু বাড়ছে। অ্যাজ ইউ ক্যান সি অন দ্য স্ক্রিন, যে এটা ওনার পোস্ট, ওনার ট্রুথ সোশ্যালে, হি ওয়ান্টস মেজর রেট কাটস, হি ওয়ান্টস দ্যাম টু রাইট নাও। সো দ্যাট ইজ ইয়োর আপনার স্ট্যাটাস আপডেট আমি তুলে ধরলাম এই সপ্তাহের। অ্যাজ ইউ ক্যান সি, আপনারা দেখতে পাচ্ছেন এভরিথিং ইজ জাস্ট ইন্টারটুয়াইন্ড, সব কিছু একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। টুগেদার উইথ ট্যারিফ, প্রেসিডেন্ট ট্রাম্প, ফেডারেল রিজার্ভ, the bond market, the stock market, inflation. It is just like an interconnected web, spider web. Okay, এই তো ছিল এই আপডেট, এবং আমি আমাদের পক্ষ থেকে TVN24 এর পক্ষ থেকে আমরা আপনাদেরকে এটির আপডেট জানিয়ে যাব, দিতে থাকব। We'll keep you up to date on all these things. Now, আমি চলে যাব ইমিগ্রেশনের ব্যাপারে। ব্রেকিং ইমিগ্রেশন নিউজ, সেটি কিরকম? ওকে, নাও এটি বাইপার্টিসান ডিগনিটি অ্যাক্ট এটিকে বলা হচ্ছে। এটি 2 বছর আগে আমি আলোচনা করেছিলাম যখন এটি প্রথমবারের মতো সাবমিশন করা হয়েছিল ইন কংগ্রেস। এটিকে ফেরত নিয়ে আসা হয়েছে, এটি অনেক পরিবর্ধন অনেক কিছু করা হয়েছে, ইন্ট্রোডাকশন করা হয়েছে নতুন করে। সো ইন্ট্রোডাকশন টু ডিজিটাল অ্যাক্ট, আমি যদি অনস্ক্রিনে দেখাতে চাই, আপনার এটি হচ্ছে অ্যাকচুয়াল বিল। এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে ওকে, এর পরটা ওকে। সো এইটি হচ্ছে ডিগনিটি অ্যাক্ট। এটি অনেক বড়, অনেক ব্যাপক, এটি সব কিছু আলোচনা করা সম্ভব নয়, কিন্তু আজকে এই সেকশনে আমি চেষ্টা করব বাইপার্টিসান সাপোর্ট ফর দিস প্রভিশন, এই বিলের যে দুদলীয় সমর্থন যেটি আছে সেটি আলোচনা করব। ড্রিম অ্যাক্ট এটি একটি অংশ, সেটি আমি নিয়ে আসব, এবং এটির ইমপ্লিকেশনটা কী, প্রভাবটা কী, এবং ওভারভিউ অফ দ্য ডিজিটাল প্রোগ্রাম, ডিগনিটি প্রোগ্রামের যে ওভারভিউ আছে সেটি তুলে ধরবো। এটির রিকোয়ারমেন্টস কী আছে, এর কন্ডিশনগুলো কী আছে এই ডিগনিটি প্রোগ্রামের, সেটি তুলবো। ফাইন্যান্সিয়াল অব্লিগেশন, আপনাকে কী করতে হবে, কত পয়সা পে করতে হবে এটি করার জন্য, এবং এর সাথে আরেকটি ভালো জিনিস আছে সেটি হচ্ছে আমেরিকান ফ্যামিলি অ্যাক্ট, আমেরিকান ফ্যামিলিজ ইউনাইটেড অ্যাক্ট যেটিকে বলা হচ্ছে। এবং এর সাথে এই বিলের মধ্যে ভিসা যে ব্যাকলগ তৈরি হয়েছে, এবং এমপ্লয়মেন্ট ভিসার জন্য যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন, তার কারণ একটি কোটা আছে, এটিকে কিভাবে তারা ঠিক করবেন, এটির অ্যাড্রেস করবেন, সেটির এই কয়েকটি অংশে আমি ভাগ করেছি। সো এই অংশে এখন ইন্ট্রোডাকশন টু ডিজিটাল অ্যাক্ট। ওকে,
নাও আই হ্যাভ এটি একটি ব্রেকিং নিউজ টাইপের জিনিস, এবং আমরা এই আলোচনা করব কিভাবে এটা রিইন্ট্রোডিউস হলো। সো ইট ওয়াজ রিইন্ট্রোডিউসড, এবং এটি নিয়ে আসা হয়েছে, এবং এটি অনেক প্রেস কভারেজ পাচ্ছে। বিশ্বাস করুন অথবা নাই করুন, কারণ যে কারেন্ট ইমিগ্রেশন সিচুয়েশন আছে, এই সিচুয়েশনের মধ্যে এটি আসবে বলে আমি অনেকেই মনে করেনি। সো অনেক ভালো ভালো জিনিস এখানে আছে। ইন দেয়ার দিস আর লটস অফ টক অ্যাবাউট ইট, বিকজ এটি একটি বাইপার্টিসান, অর্থাৎ দুদলীয় বিল। 10জন রিপাবলিকান, 10জন ডেমোক্রেট ইতিমধ্যে সমর্থন করে দিয়েছেন। এই বিলটিতে আছে 261 পাতার একটি বিল, এবং আমরা মেজর ক্যাটাগরির কয়েকটি জিনিস আলোচনা করব। বিলিভ ইট অর নট, ইভেন আমেরিকান ইমিগ্রেশন লয়ার আয়োলা যেটা আছে, তারাও কিন্তু এন্ডোর্স করেছেন মাচ অফ দিস বিল ইন দিস 261 পেজেস। সো all these things are looking good. Now, আমার যেটা করতে হয়েছে, আমাকে সময় নিতে হয়েছে, পড়তে হয়েছে সম্পূর্ণ জিনিসটি, অ্যান্ড আই ওয়েন্ট থ্রু দ্য সামারি, এবং আমি অনলি ফোকাস করব এখানে দ্য থিংস যার ইম্প্যাক্টটা হচ্ছে, দ্য এফেক্ট অ্যান্ড ইম্প্যাক্টটা হচ্ছে রিয়েল মানুষের জন্য। আপনার আমার অনেকে যারা আমাদের দর্শক শ্রোতা আছেন, যারা দেশের থেকে বিদেশ থেকে বিভিন্নভাবে দেখছেন, তাদের জন্য রিয়েল ইম্প্যাক্টটি আলোচনা করব। ওকে, সো বুধবার এই সপ্তাহ রিপ্রেজেন্টেটিভ সালোজার, উনি রিপাবলিকান, ভেরি ভেরি ফায়ারি রিপাবলিকান কংগ্রেসম্যান ফ্রম ফ্লোরিডা, উনি নিয়ে এসেছেন এই কথা বলছিলেন, এবং lot of these days about the Dignity Act উনি কথা বলছিলেন, এবং উনি হচ্ছেন মেইন স্পন্সর। ওনার সাথে আরও আছেন রিপ্রেজেন্টেটিভ ভেরোনিকা এসকোবার, শি ইজ আউট অফ টেক্সাস। ওকে, তারা নিয়ে এসেছেন এই বিলটিকে। তারা বলছেন এটি হিস্টোরিক বাইপার্টিশন দুদলীয় ডিগনিটি অ্যাক্ট, যার মাধ্যমে ফাইনালি তারা ফিক্স করতে পারবেন আমেরিকাজ ব্রোকেন ইমিগ্রেশন সিস্টেম। এবং এই কিছুক্ষণ আগে যেটি আমরা দেখলাম তাদের প্রেস রিলিজটির প্রথম পাতায়, যেটি দেখছেন আপনারা। সো তারা দে ইস্যুড জাস্ট ইন্ট্রোডিউস করার কিছুক্ষণ পরে তারা এটি ইস্যু করেছিলেন। এনিওয়ে, আমি সেটির দিকে যাব না, ইটস লট অফ ডিটেলস, বাট এসেনশিয়ালি তারা যেটি বলছেন, এই মুহূর্তে 20 জন কংগ্রেসে যারা আছেন ইন দ্য হাউস, তারা এটির পক্ষে অবস্থান নিয়েছেন। দিস ইজ এ বাইপার্টিসান প্রসেস ওয়ান্স এগেন, এবং রিপাবলিকান এবং ডেমোক্রেট দুপক্ষই এটি সমর্থন করছেন। সো দ্য ড্রিমস অ্যাক্ট অ্যান্ড ইটস ইমপ্লিকেশন, চলুন এটি একটু বুঝে নেওয়া যাক। এটি একটি ম্যাসিভ বিল। অফকোর্স ইট হ্যাজ থিংস, যার মধ্যে আছে বর্ডার সিকিউরিটি, যার মধ্যে আছে ইনক্রিজ পেনাল্টিজ, ফাইন বাড়িয়ে দেওয়া, পেনাল্টি বাড়িয়ে দেওয়া, ক্রিমিনাল এনফোর্সমেন্ট প্রভিশনস, এবং অন্যান্য আদার থিংস লাইক ম্যান্ডেটরি ভেরিফাই, পার্ট অফ এটির একটি অংশ, যার মাধ্যমে যারা কাজ দেন তারা ভেরিফিকেশন করতে পারবেন সিস্টেমে লগ ইন করে, যে তাদের এমপ্লয়ি আসলে কি লিগাল না ইললিগাল, তাদের কাজ করার জন্য তারা কি যোগ্য কিনা। বাট গুড স্টাফ রিয়েলি স্টার্টস উইথ দ্য ড্রিম অ্যাক্ট। সো যার মাধ্যমে তারা কি করবেন, অনেককে ইন্ডিভিজুয়ালস, এক একজনকে যারা এখানে তাদেরকে নিয়ে আসা হয়েছিল ইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যাজ এ চিলড্রেন, একেবারে বাচ্চা অবস্থায় এসেছিলেন, কাগজপত্র নেই, কিছু নেই, কারণ বাবা মার সাথে চলে এসেছিলেন, এবং ইললিগাল হয়ে গেছেন অফকোর্স, যার মাধ্যমে এইটার মাধ্যমে তাদের একটি প্যাথওয়ে, একটি রাস্তা দেওয়া হবে, যার মাধ্যমে তারা সিটিজেনশিপ নিতে পারবেন। সিটিজেনশিপ একটি দ্বার খুলে দেওয়া হবে তাদের মধ্যে। কংগ্রেসম্যান সালাজার উনি এটি বলেছেন যে দের ইজ একটি জিনিস ভালো মতো বুঝে নেওয়া দরকার, দিস ইজ নট অ্যান অ্যামনেস্টি। উনি এটি বারংবার বলছেন, দের ইজ নো অ্যামনেস্টি, এটি কিন্তু কোনো সাধারণ ক্ষমা নয়, দিস ইজ নট অ্যান অ্যামনেস্টি। ওকে, সো উনি যেটি বলছেন, উই টুক আউট দ্য প্যাথওয়ে ফর সিটিজেন, এবং অনেক কিছুর জন্য তারা আরও কয়েকটি জিনিস নিয়ে এসেছেন, আমি কিছুক্ষণের মধ্যে বলবো, যার মাধ্যমে তারা বলেছেন যে আমরা লিগ্যাল স্ট্যাটাস দিব কিছু মানুষকে, কিন্তু ওই স্ট্যাটাসের মাধ্যমে আপনি সিটিজেনশিপ পাবেন না, আপনি গ্রিন কার্ড পাবেন না। ওকে, সো দ্য ট্রুথ টু দ্য ম্যাটার ইজ দিস, থ্রু দ্য ড্রিম অ্যাক্ট, যেটি পার্ট অফ দিস অ্যাক্ট, ওকে, ড্রিমার্স এবং যারা ডাকা রিসিপিয়েন্ট আছেন তাদের জন্য একটি ভালো খবর হচ্ছে, তারা এখন এলিজিবল হয়ে যাবেন ফর কন্ডিশনাল পার্মানেন্ট রেসিডেন্ট, অর্থাৎ কন্ডিশনাল গ্রিন কার্ড তাদেরকে দেওয়া হবে যদি এই বিলটি পাস হয়। কন্ডিশনাল পার্মানেন্ট রেসিডেন্স ইফ দে আর কন্টিনিউয়াসলি, যদি তারা এই দেশে থেকে থাকেন ইন দ্য ইউনাইটেড স্টেটস, ফিজিক্যালি অবস্থান করে থাকেন জানুয়ারি 1, 2021 সালের পর থেকে অ্যাটলিস্ট, এবং তারা 18 বছরের অথবা তার ইয়াঙ্গার
অবস্থায় এই দেশে ঢুকেছেন, 18 বছরের কম বয়সে তারা এদেশে এসেছেন। ড্রিমার্স অ্যান্ড ডাকা রিসিপিয়েন্ট যারা আছেন মাস্ট কমপ্লিট থ্রু মাস্ট তাদেরকে থাকতেই হবে, হাই স্কুল কমপ্লিশন থাকতে হবে, অথবা তাদের জিডি থাকতে হবে, অথবা তারা এই মুহূর্তে এনরোল থাকতে হবে সেকেন্ডারি স্কুলে। দে মাস্ট রেজিস্টার্ড ফর ড্রাফট ইফ এলিজিবল, অর্থাৎ আর্মিতে ড্রাফট করার জন্য যদি তাদেরকে ডাকা হয় তাহলে তাকে সেখানে ড্রাফটে যেতে হবে। অ্যান্ড তাদেরকে কী করতে হবে, আন্ডারগো আ ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেক, তাদেরকে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেকের মাধ্যমে অবশ্যই যেতে হবে। এর মধ্যে যারা আছেন যাদের ইতিপূর্বে কোনো ফেলনি আছে, অর্থাৎ তারা ক্রাইম করেছেন যেটি পানিশেবল বাই জেল টাইম, ফেলনি অফেন্স, রাইট? তাহলে কি হবে, অথবা যাদের মাল্টিপল মিসডিমিনিয়ার আছে, এর মধ্যে ওনারা বাদ দিয়েছেন ট্রাফিক ভায়োলেশন, এটিকে তারা ধরেননি, এটি বাদ যাবে। এবং পজেশন অফ ক্যানাবিস, অর্থাৎ যারা গাঁজা টাজা নিয়ে ধরা পড়েন, এটিকেও তারা ছাড় দিচ্ছেন। অথবা কনভিক্টেড অফ ডোমেস্টিক ভায়োলেন্স অর, কিন্তু যদি গাঁজার পরিমাণের উপর ডিপেন্ড করে, কিন্তু যদি ডোমেস্টিক ভায়োলেন্সে আপনি ধরা পড়ে থাকেন তাহলে কিন্তু আপনি ইনএলিজেবল হবেন। আপনি যদি এটির বিরুদ্ধে মামলা থাকে আপনি কিন্তু এলিজেবল হবেন না। সো ওয়েভার্স, অর্থাৎ কিছু জিনিসের জন্য আমরা ওয়েভ করে থাকি, ভাই আমাকে ক্ষমা করে দেওয়া, এই ধরনের একটি চিঠি আছে 601 ওয়েভার, আপনারা অনেকবার শুনেছেন। ওয়েভার ফর সার্টেন মিসডিমিনার, কিছু মিসডিমিনার আছে যেটি অপরাধ করেছেন, আপনাকে ফেলনি ধরা হয় নাই, অর্থাৎ পানিশেবল ক্রাইম না, আপনাকে ছাড় দেওয়া হয়েছে মিসডিমিনার হিসাবে, তাদেরকে গ্র্যান্টেড করা হবে ইফ দ্য এলিয়েন হ্যাজ নট কনভিক্টেড এনি আদার অফেন্স। যদি আপনি একটি মিসডিমিনিয়র করে থাকেন কিন্তু আরও অন্য কোনো অপরাধ করেনি, তাহলে আপনাকে ছাড় দেওয়া হবে। সেটির সময় সাপেক্ষ কত, আপনি একটি অপরাধ করেছেন, ছাড় দেওয়া হয়েছে, 5 বছর হয়ে গেছে, এই 5 বছরের মধ্যে আপনি আরও কোনো কিছু করেননি, তাহলে আপনাকে ছাড় দেওয়া হবে, ওয়েভার সাবমিট করতে হবে। মাল্টিপল যদি থাকে, আপনার বেশ কয়েকটি মিসডিমিনিয়র যদি থাকে, আপনাকে কিন্তু তারপরে একটি ছাড় দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যদি আপনি কনভিক্টেড না হয়ে থাকেন, অর্থাৎ অপরাধী দোষী সাব্যস্ত না হয়ে থাকেন, তাহলে কি হবে, মাল্টিপলটি তারা নিচ্ছেন কবে, 10 বছরের সময় দিয়েছেন। অর্থাৎ একটি যদি 5 বছর হয় আর একটি যদি তারও আগে হয়ে থাকে তাহলে আপনার একটি উপায় থাকবে। অ্যান্ড দ্য অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে, দ্য ফি $1100 হবে উইথ রেসপেক্ট টু দিস পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস। এটি হবে 10 বছরের, যে পার্মানেন্ট রেসিডেন্ট স্ট্যাটাস দেবেন, যে গ্রিন কার্ডটি তারা পাবেন, এটি হবে 10 বছরের স্থায়িত্ব থাকবে। দিস ইজ অন এ কন্ডিশনাল বেসিস, তাদের জন্যে যারা কনসিডার অ্যাজ এ ড্রিমার অথবা ডাকা রিসিপিয়েন্ট, এটি তাদের জন্য প্রযোজ্য যারা ছোটোকালে এদেশে এসেছেন তাদের জন্য, অথবা যারা ডাকা রিসিপিয়েন্ট আছেন তাদের জন্য। এটি আরও বলছে, এই কন্ডিশনাল রেসিডেন্স যেটি আছে, এই কন্ডিশনাল রেসিডেন্স স্ট্যাটাস যখন হবে, তখন কন্ডিশনালটি তারা রিমুভ করতে পারবেন, যার মাধ্যমে এই ব্যক্তি লফুলি পার্মানেন্ট রেসিডেন্ট হয়ে যাবেন, কন্ডিশনটি সরিয়ে। তারপর এটি সরে গেলে এলিজিবল হবেন সিটিজেনশিপ ইফ দে রিমেইন ইন দ্য ইউনাইটেড স্টেটস। যদি আপনি আমেরিকাতেই থাকেন, বের হয়ে গেলে কিন্তু হবে না। এবং শুধু এইটি নয়, তার সাথে সাথে আপনাকে ব্যবস্থা করতে হবে অ্যাচিভ ওয়ান অফ দ্য ফলোয়িং। কীরকম, যারা আছেন স্পেশালি ডাকা ড্রিমার যারা আছেন, এই কলেজ অর সিটিজেনশিপ হতে হলে কলেজ অথবা কলেজ গ্র্যাজুয়েট ডিগ্রি, তাদেরকে অ্যাটলিস্ট 3 বছর সার্ভ করতে হবে মিলিটারিতে যদি ড্রাফটেড হয়ে থাকেন, অথবা এমপ্লয়মেন্ট থাকতে হবে তাদের, অ্যাটলিস্ট 4 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। নাও সাম অফ দিস অবভিয়াসলি নট নিউ, আপনারা এই সমস্ত শুনে বুঝতে পারছেন যে এই সব কিছু একেবারে নতুন নয়, এই ইতিপূর্বে হয়তো শুনেছেন। সো মেনি তার কারণ হচ্ছে এটি অনেক কিছু এসেছে ড্রিম অ্যাক্টের মাধ্যমে। ড্রিম অ্যাক্ট থেকে অনেক কিছু ওখান থেকে তুলে নিয়ে আসে এটার মধ্যে ঢুকানো হয়েছে ডিগনিটি অ্যাক্টে। কাজেই যদি ফ্যামিলিয়ার মনে হয়, ইউ আর নট রং। সো এটিকে রিইন্ট্রোডিউস করা হয়েছে। নাও ওভার 20 years অ্যান্ড দ্য পার্টস অফ দিস ডিগনিটি অ্যাক্ট, আগামী 20 বছরের জন্য এটি থাকবে। নাও এটি যদি পাস করে, ইটস গোনা বি আ গ্রেট থিং, দিস ইজ গোনা বি আ গ্রেট থিং ইফ ইট প্যাসেস। এটির বেশ মোমেন্টাম, অর্থাৎ বেশ ট্র্যাকশন পাচ্ছে, গতি পাচ্ছে এটির, ওকে। এবং অনেক প্রেস কভারেজ হচ্ছে রিলেটেড টু দিস অ্যান্ড দ্য ওয়ে এটিকে লেখা হয়েছে, এটিকে নিয়ে আসা হচ্ছে। যদি এটা পাস হয়ে যায় হাউসে অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য সেনেট, এবং প্রেসিডেন্ট যদি এটিকে সাইন করেন,
অ্যাগ্রি করেন সাইন করার জন্য। এটি হবে চমৎকার একটি জিনিস। ওভারভিউ অফ দ্য ডিগনিটি প্রোগ্রাম, আমি এখন যেতে যাব, একটি ওভারভিউ দেওয়ার দরকার এই ডিগনিটি প্রোগ্রামের ব্যাপারে। লেটস টক অ্যাবাউট দ্য ডিগনিটি প্রোগ্রাম। নাও ডিগনিটি প্রোগ্রাম এটির মধ্যেই কিন্তু সব কিছুর মধ্যেই এটি হচ্ছে 7 বছরের একটি প্রোগ্রাম এবং এটি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেশালি আপনি যদি সেই ব্যক্তি হয়ে থাকেন আপনার কোনো স্ট্যাটাস নেই, আপনার কিছু নেই, ইউ আর গোয়িং টু বি রিসিপিয়েন্ট। কীভাবে? এটি একটি 7 বছরের প্রোগ্রাম। এটির মাধ্যমে, এটি যখন দেওয়া হবে আপনাকে, এটির মাধ্যমে আপনি কোনো দিনই পার্মানেন্ট রেসিডেন্সি অর্থাৎ গ্রিন কার্ড পাবেন না অথবা সিটিজেনশিপ পাবেন না। অলদো যদিও এটি রেসিডেন্সি পাবেন না আপনি, অথবা আপনি সিটিজেনশিপও পাবেন না, কিন্তু আমি মনে করি এটি আপনাকে একটি লফুল স্ট্যাটাস, অর্থাৎ আপনি লফুল স্ট্যাটাস পাবেন। আপনার একটা লফুল স্ট্যাটাস হবে, আপনি ইলিগাল থাকবেন না। এছাড়াও যেটি হবে, এই কাগজটি আপনাকে যখন দেওয়া হবে, এই কাগজের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন লিগালি, এবং আপনি ট্রাভেল করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন দেশে বিদেশে। এটিকে রিনিউ করতে হবে আপনাকে, ইউ হ্যাভ টু রিনিউ ইট, যার ফলে এই স্ট্যাটাসটা ডিগনিটি স্ট্যাটাস আপনাকে থাকতে হবে এবং আপনি রিনিউ করতে হবে অ্যানাদার 7 ইয়ার্স, প্রতি 7 বছরের জন্য। অ্যান্ড দ্য ওয়ে প্রোগ্রাম যেভাবে কাজ করছে, এই ডিগনিটি প্রোগ্রামটা হচ্ছে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের জন্য। সো এটি হচ্ছে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট যারা আছেন তাদেরকে একটি রাস্তা দিবে, একটি চান্স তৈরি করে দিবে, যার মাধ্যমে তারা কাজ করতে পারবেন, লিগাল স্ট্যাটাস নিতে পারবেন এবং আইন সিদ্ধভাবে এই দেশে থাকবেন। This is the language, this is their language, not my language. Now, the applicants যারা অ্যাপ্লাই করবেন, the applicants, তাদেরকে কমপ্লাই করতে হবে উইথ ফেডারেল অ্যান্ড স্টেট ল। ফেডারেল ও স্টেট ল তাদেরকে মানতে হবে। তাদেরকে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেক পাস করতে হবে। তাদের যদি তারা বলছেন দে হ্যাভ টু পে ব্যাক ট্যাক্সেস, তার অর্থ হচ্ছে তারা ধরে নিচ্ছেন যে আপনি ট্যাক্স দেন না। আমি জানি না কেন এই অনুমানটি তারা করলেন। সো দে হ্যাভ টু পে ব্যাক ট্যাক্সেস। আপনি জানেন অনেকেই স্ট্যাটাস না থাকার পরও কিন্তু ট্যাক্স দিয়ে যাচ্ছেন। ওকে, এনিওয়ে, সো এই ট্যাক্স দিতে হবে, তাদেরকে রেগুলার ইনকাম ট্যাক্সও দিতে হবে, এবং তাদেরকে কী করতে হবে, তাদের যে ক্লকটা, অর্থাৎ তাদের সময়টি কখন থেকে শুরু হবে, দ্য ক্লক স্টার্টস আপনি যখন রিপোর্ট করবেন, ওয়েন দ্য ইন্ডিভিজুয়াল রিপোর্টস টু DHS, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটিকে যখন উনি রিপোর্ট করবেন অ্যাপ্লিকেশনটা সাবমিট করার জন্য। এবং তখন আপনাকে একটা ইনিশিয়াল, অর্থাৎ প্রাথমিক অবস্থায় একটি ফাইন পে করতে হবে। এরা বলছেন ইনিশিয়াল ফাইন যেটি কন্ট্রিবিউট করবে, এই ফাইনের টাকাটা তাদের কাছ থেকে নেওয়া হবে অ্যাপ্লিকেশন বাবদ। সেটি কোথায় যাবে এটিও তারা উল্লেখ করেছেন, এটি যাবে আমেরিকান ওয়ার্কার্স ফান্ড। কিছুক্ষণের মধ্যে আমি আরও প্রসঙ্গ তুলে ধরবো এটির ব্যাপারে। ওকে, সো এটিতে তারা যখন এনরোল হবেন, অর্থাৎ তারা এটির সাবমিট করবেন ফর্ম, তারা এই ভিতরে ঢুকে গেলেন। দিস ডিগনিটি প্রোগ্রাম, অ্যাগেন 7 বছরের প্রোগ্রাম এটা, দ্যাট প্রোভাইডস a temporary legal status, work authorization, travel authorization, it also gives you protection from removal proceeding. আপনার যদি রিমুভাল প্রসিডিংও থেকে থাকে সেটিও আপনাকে তারা সরিয়ে নেবেন। যদি all these things sounds very familiar to you guys, সবার কাছে obviously এটি বুঝতে পারছেন আপনারা, যাদেরকে TPS দেওয়া হয়েছিল অথবা যাদেরকে ডাকা দেওয়া হয়েছিল, তাহলে তাদেরকেও কিন্তু সেম জিনিস দেওয়া হচ্ছে, তারাও কিন্তু ট্রাভেল করতে পারতেন, তারাও কিন্তু প্রোটেক্টেড ছিলেন ফ্রম রিমুভাল প্রসিডিংস। বাট দিস ওয়ান স্পেসিফিকলি, এটি বিশেষ করে এটি হচ্ছে 7 বছরের একটি সময় ধার্য করেছেন তারা, স্পেসিফিকলি আ 7-year স্ট্রেচ ইন দিস প্রোগ্রাম, যেটি রিনিউয়েবল। নাও যেই জায়গাটা এখন আমরা এসে যাচ্ছি, দিস ইজ ওয়ার ইট গেটস গুড অ্যান্ড নট সো গ্রেট। গুড বাট নট সো গ্রেট। কেন ইট ইজ নট সো গ্রেট? তার কারণ হচ্ছে এটিকে ধরার ইন দিস রিগার্ড, যে কারণ আপনাকে মনে রাখতে হবে ইউ উড বি রিকোয়ার্ড টু, আপনাকে কি করতে হবে, একটি পেমেন্ট আছে। এটির পেমেন্টটি হচ্ছে $7,000, $7,000। তারা এটিকে নাম দিয়েছেন টেকনিক্যালি রেস্টিটিউশন। নর্মালি রেস্টিটিউশন আসলে কোনো ফাইন টাইন এইসবের জন্য বলা হয়ে থাকে, বাট তারা এই টার্মটি ব্যবহার করেছেন। দে আর কলিং ইট রেস্টিটিউশন। এই $7,000 একবারে দিতে হবে না, এই যে 7 বছরের টাইমটি আছে আপনার হাতে, এই সময়ের মধ্যে আপনাকে এটি পরিশোধ করতে হবে। আর কি করতে হবে, আপনাকে টাইম টু টাইম
চেক করতে হবে, চেক ব্যাক উইথ DHS, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। কত দিনের মধ্যে? প্রতি 2 বছর, কিন্তু 2 বছর অন্তর অন্তর আপনাকে DHS এ যেয়ে ধর্ণা দিতে হবে, বলতে হবে যে আমি কিন্তু এখনো ভালো আছি। তারা চেক করবে যে আপনি কি এখনো গুড স্ট্যান্ডিংয়ে আছেন কিনা, অর্থাৎ অপরাধ করেছেন কিনা, ক্রাইম আছে কিনা, অন্য কোনো ব্যাপার আছে কিনা, কোনো ডোমেস্টিক ভায়োলেন্স আছে কিনা, এগুলো তারা চেক করবেন। ওকে, অ্যান্ড অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, ফার্দার অ্যালং দিস, আরও যখন এই কাগজটা আরও ভালোভাবে ব্যাখ্যা করবেন, অনেক ভিতরের দিকে যাবেন, আপনি দেখবেন যে এখানে আরও বলা হয়েছে এই যে যখন তারা চেক ইন করবে, দ্যাটস ওয়েন ইউ হ্যাভ টু পে টুয়ার্ডস, যখনই চেক ইন করতে যাবেন আপনাকে একটি পয়সা দিতে হবে। কিসের? ওই যে $7,000 বললাম, প্রথমে শুরু করবেন ইনিশিয়াল $1,000 দিয়ে, প্রতিবার যখন আপনি চেক ইন করতে যাবেন আপনাকে $2,000 করে দিতে হবে। সো that individual in dignity program will have the access to federal means or benefits, benefit digital program যেটি তারা করছেন ডিগনিটি প্রোগ্রাম, এটির মাধ্যমে যারা আসবেন তারা কিন্তু কোনো রকম ফেডারেল বেনিফিট পাবেন না। They will not have any federal benefits, no entitlement for federal benefits. আপনারা অনেকে বলবেন যে যারা ইলিগাল আছেন তারা তো আসলেই পান না, যারা ওয়ার্ক পারমিট আছেন তারা পেয়ে থাকেন। ইয়েস, বাট দে আর সাপোজ টু। কিন্তু যখন প্রাণঘাতী অবস্থায় পৌঁছে যায়, আপনার কাগজ থাকুক আর না থাকুক, আপনাকে কিন্তু মেডিকেডের মাধ্যমে ডিপেন্ড করে আপনি কোথায় আছেন, কী অবস্থা আছেন, কোন বয়সে আছেন, আপনাকে কিন্তু সেভাবে সেবাটা দেওয়া হয়ে থাকে। সো ইট সেইজ হিয়ার যে সাকসেসফুল কমপ্লিশন হওয়ার পরে ডিগনিটি প্রোগ্রামের আপনাকে দেওয়া হবে কি, দে উইল প্রোভাইড অ্যান অপশন যার মাধ্যমে আপনি পাবেন একটি ইনডেফিনেটলি রিনিউয়েবল 7-year ডিগনিটি স্ট্যাটাস। এর অর্থ কি? আপনাকে অনির্দিষ্টকালের জন্য যে কাগজটি দেওয়া হবে, আপনাকে ওয়ার্ক পারমিটটি দেওয়া হবে, এটি হচ্ছে অনির্দিষ্টকালের জন্যে। অনির্দিষ্টকালের জন্য এই কারণে, যদি আপনি প্রতি 7 বছর এটি রিনিউ করতে থাকেন তাহলে এটির কোনো এক্সপায়ারেশন নেই। আপনি যে পর্যন্ত চান আপনি এটা রিনিউ করতে পারবেন, আপনি স্ট্যাটাসটা মেনটেন করতে পারবেন, আপনার ওয়ার্ক অথরাইজেশন যেটি আছে সেটি ভ্যালিড থাকবে। এবং ইললিগাল স্ট্যাটাস যেটা আছে ইন দ্য US, অ্যাগেন তারা যখন এই কাগজটি পাবেন তারা প্রোটেক্টেড থাকবেন ফ্রম ডিপোর্টেশন। ওকে, সো কি করতে হবে আপনাকে? আগেই বলেছে আপনাকে ফিজিক্যালি একটি রিকোয়ারমেন্ট হচ্ছে, যারা আছেন ফিজিক্যালি, অর্থাৎ আপনাকে প্রেজেন্স থাকতে হবে এই দেশে, ইন দ্য ইউনাইটেড স্টেটস, কন্টিনিউয়াস প্রেজেন্ট থাকতে হবে ডিসেম্বরের 31 তারিখ 2020 সালের পর থেকে এলিজিবল হওয়ার জন্য এবং এখানে এনরোল করার জন্য ইন দ্য ডিগনিটি প্রোগ্রাম। তাহলে আপনি ইউড বি এলিজিবল টু এনরোল, তাহলে আপনি এনরোল। এরপরে যারা এসেছেন তারা কিন্তু এটার মধ্যে আবার পড়বেন না। সো বি কেয়ারফুল। ওকে, সো ইউ মাস্ট মিট দ্য রেসিডেন্সি রিকোয়ারমেন্ট। আপনাকে রেসিডেন্সি রিকোয়ারমেন্টটা মিট করতে হবে। ইউ মাস্ট। সো ইউ মাস্ট অলসো, অবভিয়াসলি লাইক এনি আদার ইমিগ্রেশন বেনিফিট, আপনাকে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড চেকের মাধ্যমে যেতে হবে। অ্যাগেন তার জন্য পে করতে হবে ইনিশিয়াল contribution in the beginning $1,000 and overall throughout the program $7,000 যদি এটি পাস করে। ওকে, রিকোয়ারমেন্টস অ্যান্ড কন্ডিশনস ফর ডিগনিটি প্রোগ্রাম, এটি অত্যন্ত জরুরি জেনে নেওয়ার জন্য। ওকে, নাও হাউ ডাজ, অনেকে তাহলে আমি কিভাবে রেজিস্টার করব, দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। তো এটিকে তারা বলছেন, কেন রেজিস্টার বলছেন আমি জানি না, বাট তারা এটিকে বলছেন রেজিস্ট্রেশন পিরিয়ড, অর্থাৎ দের ইজ এ রেজিস্ট্রেশন, যেটি ডিফিকাল্ট টার্ম, আমি জানি না কেন, বাট এটি একটি সন্দেহজনক ব্যাপার, দেখতে হবে। অল ডিগনিটি প্রোগ্রাম পার্টিসিপেন্ট যারা এখানে অংশগ্রহণ করতে চান তাদেরকে মাস্ট রেজিস্টার করতে হবে DHS এর মাধ্যমে। দে মাস্ট সাবমিট এ বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট ডাটা। ইউ মাস্ট সাবমিট এ সোয়ার্ন ডেক্লারেশন, আপনাকে লিখিত একটি চিঠি সাবমিট করতে হবে, লিখিতভাবে একটি ডেক্লারেশন সাবমিট করতে হবে, যার মাধ্যমে আপনি বলবেন যে আপনি কিন্তু এতদিন এই দেশে আনলফুল ছিলেন। ইউ মাস্ট অ্যাডমিট, মনে রাখবেন আপনাকে ডেক্লারেশন দিতে হবে, আপনি অ্যাডমিট করতে হবে, স্বীকার করে নিতে হবে যে ইউ হ্যাভ বিন লিভিং হিয়ার অ্যাজ অ্যান আনলফুল প্রেজেন্স, আপনি কিন্তু আপনার অন্যায়ভাবে আইন বহির্ভূতভাবে এই দেশে বাস করছেন ইন দ্য ইউনাইটেড স্টেটস। দেন within 2 years of this enactment of this law শুরু হওয়ার পরে অল আনঅথরাইজড যারা আছেন, যারা সাবমিট করবেন, মাস্ট রেজিস্টার। আপনাকে এই লটা আসার পরে যারা এটির মধ্যে পড়তে আছেন 2 বছরের মধ্যে কিন্তু তাকে রেজিস্টার করতে হবে ইন দিস প্রোগ্রাম। দ্য ডিগনিটি প্রোগ্রাম যেটি আছে,
যদি আপনি এখানে না রেজিস্টার করেন তাহলে আপনাকে কি করবেন, তাহলে কি করতে হবে, আপনাকে কিন্তু ইউ হ্যাভ টু লিভ ইউনাইটেড স্টেটস, আপনাকে দেশ ছেড়ে চলে যেতে হবে। ওকে, আপনারা অনেকে শুনেছেন ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি কিন্তু এখন ইলিগাল যারা আছেন, যাদের রিমুভাল অর্ডার হয়ে গেছে, তাদেরকে কিন্তু মিলিয়নস অফ ডলার্সের ফাইন সহ কাগজ পাঠাতে শুরু করেছেন। সো যদি আপনি এই প্রোগ্রামে এনরোল না হন, রেজিস্টার না হন, তাহলে আপনাকে আমেরিকা থেকে চলে যেতে হবে। যারা ভলেন্টিয়ারি চলে যাবেন তাদের জন্য কি অবস্থা আছে, যদি যারা এই রেজিস্টার করতে না চান তাদের দেশ ত্যাগ করার একটি সুযোগ তারা করে দিচ্ছেন, তাহলে কি হবে, they have a very big chance in the law. There is a very big change, দুঃখিত, অনেক বড় একটি পরিবর্তন তারা নিয়ে আসছেন এই লয়েতে। যারা ভলেন্টিয়ারি চলে যাবেন, ওকে, the ones will leave voluntarily, ডিপোর্ট নিজে নিজে চলে যাবেন, will not be, তাদেরকে কোনো রকমভাবে সাবজেক্ট করা হবে না পেনাল্টি হিসাবে। কিসের? আপনি জানেন যে আপনি যদি ইলিগাল এই দেশে থাকেন, আপনার উপরে 3 বছর, 5 বছর, 10 বছরের বার পড়তে পারে। সো যারা ভলেন্টিয়ারি চলে যাবেন রেজিস্ট্রেশন না করে, তাদের উপর যে পেনাল্টিটি আছে সেটিকে ধার্য করা হবে না, এবং দে ফর লিভিং ইন দ্য ইউনাইটেড স্টেটস আনডকুমেন্টেড, আপনারা এটি বলতে জানেন। সো দে লিভ অ্যান্ড অ্যাটেম্পট টু রি এন্টার, যার মাধ্যমে তারা দরজাটি খোলা রেখেছেন সেই মানুষদের জন্য যদি চলে যান, যাতে তারা ফেরত আসতে পারবেন, কারণ তার উপর কোনো আলাদা বার দেওয়া হবে না। দে ক্যান রি এন্টার থ্রু এ সেপারেট লিগাল চ্যানেল, অন্য কোনো চ্যানেল হতে পারে, ফ্যামিলি হতে পারে, অন্য কিছু হতে পারে, ম্যারেজ হতে পারে, ফরেন স্টুডেন্ট হতে পারে, বিজনেস হতে পারে। সো দ্যাটস এন ইন্টারেস্টিং, আমি মনে করি ইটস ভেরি ইন্টারেস্টিং। সো ইউ মাইট অলসো বি, আপনাকে থাকতে হবে আনডকুমেন্টেড ফর ইয়ার্স এখানে, যদি এটির মধ্যে আপনি পড়তে চান। সো you might have to be undocumented for many years. You have to decide, আপনি যদি অনেক বছর ধরে এখানে আনডকুমেন্টেড থেকে থাকেন, আপনাকে ডিসাইড করতে হবে আপনি কি যাবেন কিনা, নাকি আপনি গিভ আপ করবেন অথবা আপনি চলে যাবেন। তারা বলছেন ইফ ইউ ডু দ্যাট দেন ইউ ক্যান কাম ব্যাক, চলে গেল আপনি লিগালি আসতে পারবেন, লফুলি আসতে পারবেন। সো এটি ইন শর্ট, আমি কয়েকটি জিনিস আছে, ফাইন্যান্সিয়াল অব্লিগেশন এবং আমেরিকান ফ্যামিলি অ্যাক্ট যেটি আছে, এটি আলাপ করার সুযোগ পাচ্ছি না। আর অ্যাড্রেস, ভিসা লগ, যে ব্যাকলগ এবং এমপ্লয়মেন্ট বেস ইস্যুর জন্য যে জিনিসগুলি তারা ধার্য করেছেন, তারা সেটিও আলোচনা করা সম্ভব হচ্ছে না সময়ের স্বল্পতার কারণে। এই 3টি জিনিস আমি আগামী সপ্তাহে তুলে ধরবো বিস্তারিত, কারণ এটিও জানার প্রয়োজন আছে। এই ছিল এখনকার মতো। আলমগীর জানে কুয়েত তেলে কই ভাজা, হ্যাঁ অনেকটা সেরকমই, কিন্তু আপনি মনে রাখবেন লক্ষ আনডকুমেন্টেড যারা আছেন তাদের কিন্তু একটি সুযোগ তৈরি হতে পারে যদি এই বিলটি পাস হয়। এই ছিল এখনকার মতো। আশা করি অনুষ্ঠানটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে জানাবেন আপনাদের কমেন্ট, শেয়ার করবেন অন্যদের সাথে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউবে দেখবেন। যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কিছুক্ষণ পরেই আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। শুভরাত্রি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।